জয়ের যেন বুকের বাপাসটা ছিনছিনে ব্যথা অনুভব হলো। যদি নেহা এখন বলে ওকে শেষ ক্ষমা করতে পারবে না, তাহলে তো সব শেষ, বেঁচে থেকেও মরে যাবে সে। জয় কাঁপা কাঁপা কণ্ঠে বলল, নেহা, আমি আমি যদি ক্ষমা চাওয়ার জন্য হয় তাহলে ওখানেই দাঁড়িয়ে থাকুন, আমার কাছে আসার কোনো দরকার নেই। নাটক সিনেমার হিরোদের মতো এখন আপনিও শুরু করে দিন না আবার। নিহা, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, না বুঝে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ মাফ করে দাও আমায়, এসব বলবেন তো? তাহলে আমার কাছে আসার কোনো দরকার নেই। এটা কোনো নাটক সিনেমা নয় যে আপনি অপরাধ করে বাবার কথায় আমার কাছে ক্ষমা চাইবেন আর আমিও নাটক সিনেমার নায়িকাদের মতো বলবো না আমি আপনাকে ক্ষমা করতে পারবো না। আপনি আমার সাথে যা করেছেন এসবের পরে আমার আপনাকে ক্ষমা করা সম্ভব না। আমি কিছুতেই আপনাকে ক্ষমা করতে পারবো না। এসব না নাটক সিনেমাতেই হয়, বাস্তবে না। আর এটা কোনো নাটক সিনেমা নয়, বাস্তবতা এটা। এখানে সব হয় কিন্তু নাটক নয়। মানছি আপনি ভুল করেছেন, আর সেই সূত্রে আমার উচিত আপনার উপর রাগ করা, কিন্তু আপনি কি কখনো শুনেছেন কোন স্ত্রী তার স্বামীর উপর রাগ করে থাকতে পেরেছে? আমিও পারিনি। আপনি যেই মুহূর্তে বলেছেন আপনি আমায় ভালোবাসেন, আমি সেই মুহূর্তেই আপনার সব কিছু ভুলে গিয়েছি। কারণ একটা মেয়ের জন্য স্বামীর ভালোবাসার চেয়ে বড় আর কিছুই হতে পারে না। আর যেখানে আপনার কোনো ভুলই আমার মনে নেই, সেখানে ক্ষমা শব্দটা আসছে কোথা থেকে বলেন? নেহার কথা শুনে সবাই যেন এক প্রকার মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে। এমন করে কখনো কোনো মেয়ে বলেছে কিনা রায়হান সাহেব কিংবা শায়লা বেগম কারো জানা নেই। নেহা এত সুন্দর করে কথাগুলো বলছে যে সবাই মুগ্ধ না হয়ে পারল না। জয় তো খুশিতে কি বলবে সেটাই খুঁজে পাচ্ছে না। দৌড়ে গিয়ে নেহার সামনে দাঁড়ালো, তারপর দু হাতে নেহার মুখটা ধরে নেহার মুখের দিকে তাকিয়ে উৎফুল্ল কণ্ঠে বলল, থ্যাঙ্কস নেহা, থ্যাংক ইউ সো মাচ। রায়হান সাহেব বলে উঠলেন, আমার শর্তের কথা মনে আছে তো? নেহাকে ছেড়ে দিয়ে জয় হাসি মুখে বাবার দিকে তাকালো, বলল, বলো ড্যাড, তোমার সব শর্ত আমি মানব। বলো কি শর্ত? আমার কাছে প্রমিস করতে হবে যে তুই আর কখনো নেহাকে কোনো রকম কষ্ট দিবি না, আর ওর গায়ে কখনো একটা ফুলের ঠোকাও দিবি না। সবসময় ওকে ভালোবাসবি। যদি আমার এসব শর্ত মানতে পারিস তাহলে তুই নেহাকে পাবি, অন্যথায় আমার সিদ্ধান্তই অটুট থাকবো আমি। আর আমি কি সিদ্ধান্ত নিয়েছি নিশ্চয়ই মনে আছে। আমাকে মাথা খারাপ যে আবার সেম ভুল করতে যাবো? একবার কষ্ট দিয়েছি বলে এখনো রুমে যেতে পারিনি। আরেকবার কষ্ট দিলে যে ঘরেও জায়গা হবে না সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। জয়, আমি কিন্তু সিরিয়াস। না ড্যাড, আর কখনোই নিহাকে কষ্ট দিব না। কারণ ওর কষ্ট যে আমারও কষ্ট। এখন ওকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট আমার হয়। ইউনো হোয়াট, মনীষীরা বলে গেছেন, তাকে কখনো কষ্ট দিও না যাকে কষ্ট দিলে তার চেয়ে দ্বিগুণ কষ্ট তোমার নিজের হয়। নিহাকে কষ্ট দেওয়ার ভুলটা তার দ্বিতীয়বার করা দূর ভাববো না। আর রইল গায়ে হাত তোলা, সেদিনটা হয়তো আর কখনোই আসবে না। ওকে ফাইন, কথাগুলো যেন মনে থাকে। এখন নেহাকে নিয়ে রুমে যা। এখন থেকে ওকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু তোর। তা তো অবশ্যই। হসপিটালে থাকতে কি টেক কেয়ার করি নাই? আমি থাকতে নেহার জন্য অন্য কেউ প্রয়োজনই হবে না। আমরা কি বানের জলে ভেসে এসেছি? শুধু তুই কেয়ার করে একা সব ক্রেডিট নিয়ে নিবি, আমাদেরকে নিতে দিবি না? মায়ের সাথে তাল মিলিয়ে জেসিও বলে উঠল, হ্যাঁ মম, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। আমরা কি কিছুই করব না? আমাদেরকেও তো একটু সুযোগ দে। চাহাট, তোকে কেন সুযোগ দিব? আমার বউয়ের জন্য আমি একাই যথেষ্ট। ওদের ভাই বোনের কথা শুনে নেহা মিটমিট করে হাসতে লাগলো। নেহা আজ খুব খুশি। আজ তার সংসারটা সুখে পরিপূর্ণ। যেই দিনটির জন্য এতদিন ধরে সে সব কষ্ট মুখ বুজে সহ্য করেছে, অবশেষে আজ সেই দিনটি ওর কাছে ধরা দিয়েছে। রাতের খাবার শেষ করে জয় রুমে এসেছে বেশ কিছুক্ষণ হয়ে গেছে, কিন্তু নেহা এখনো রুমে আসেনি। তবে কাজের জন্য নয়, কারণ জয় আর রায়হান সাহেবের করা আদেশ নেহা যেন এখন কিচেনে না যায়। নেহা মূলত শায়লা বেগমের সাথে কোনো একটা বিষয়ে কথা বলছে। আসলে শায়লা বেগম খাবার টেবিলে নেহাকে খাবার খেয়ে ওনার রুমে যেতে বলেছেন, কি একটা জরুরি কথা আছে কিনা। তাই জয় আগে রুমে চলে এসেছে। জয় শুয়ে শুয়ে মোবাইল টিপছিল, তখন ওই নেহা রুমে এসে ঢুকলো। নেহাকে আসতে দেখে জয় মোবাইলটা সেন্টার টেবিলের ওপর রেখে নেহার দিকে তাকালো। নেহা এক পলক জয়ের দিকে তাকিয়ে দরজা লাগিয়ে সোজা বিছানায় এসে পা ঝুলিয়ে বসলো। জয় এবার এক পাশ হয়ে শুয়ে বালিশে এক হাত ঠেকিয়ে হাতের ওপর মাথা রেখে হাসি হাসি মুখ করে নেহার দিকে ফিরল। জয়কে এভাবে শুতে দেখে নেহাও এবার মুচকি হেসে বিছানায় পা তুলে জয়ের দিকে ফিরে বসলো। স্যারকে কিছু বলবেন? মম কেন রেখেছিল? এমন কিছু না, এই পেন্ডেন্টটা দেওয়ার জন্যই ডেকেছিলেন। এটা নাকি এই বাড়ির বউদের বরণ করার সময় দেওয়া হয়। মাকে নাকি এটা ওনার শাশুড়ি মা
বিয়ের দিনই পরিয়ে দিয়েছিল, কিন্তু আমাকে তো তখন দিতে পারেনি, তাই আজ দিয়েছে। গলায় চেনের সাথে ঝুলে থাকা পদকটি ধরে কথাগুলো বলল নেহা। জয় আর একটু নড়ে চড়ে শুয়ে বলল, ব্যাস এইটুকু? আর কিছুর জন্য ডাকেনি? শুধু এটা দেওয়ার জন্যই ডেকেছে? না মানে, আসলে এতদিনকার করা ভুলগুলোর জন্যও ক্ষমা চাইছি রে। তাই বল, মম যখন তোমাকে তার রুমে ডাকলো আমি তখনই বুঝছি এমন কিছু হবে। নেহা কিছু বলল না। জয় এবার একটু নড়ে চড়ে মাথার নিচে দুহাত রেখে সোজা হয়ে শুলো। তারপর কিছু একটা ভেবে ইতস্ত গলায় বলল, আচ্ছা নিয়ে একটা কথা বলবো। বলুন না। তুমি আমাকে সত্যি ক্ষমা করছো তো? ক্ষমা না করলে কি করবেন? কি আর করবো, জং বলে বনবাসে চলে যাব। পারবেন আমার ছেড়ে যেতে? আগে হলে হয়তো পারতাম, বাট এখন সম্ভব না। তাই বুঝি? হুম। তারপর দুজনের মাঝে ফিনপতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। নীরবতার সুতো ছিঁড়ে জয় বলল, নিহা সত্যি করে বলো না, আমাকে সত্যি ক্ষমা করেছো তো? এখন কি প্রমাণও দিতে হবে? না, জাস্ট একটু ভালোবাসা দিলেই হবে। নেহা মুচকি হাসলো, হেসে বলল, আপনি পারেনও বটে। আজ সবাই অনেকদিন পর একসাথে ডাইনিং এ বসেছে সকালে নাস্তা করবে বলে। নেহা আর জয় পাশাপাশি বসেছে। জয় খাচ্ছে আর চোখে বারবার নেহার দিকে তাকাচ্ছে। এই মেয়েটাকে নিয়ে সে আর পারে না। সব সময় ছোট বাচ্চাদের মতো অল্প করে খাবার নেবে আর সবার আগেই খেয়ে উঠে যাবে। এত অল্প করে খাবার নেবে যেন খাবারের প্রতিযোগিতা দিয়েছে, আর যেখানে ওকে ফার্স্ট হতেই হবে। নেহার প্লেটের দিকে একবার তাকিয়ে জয় নেহার দিকে তাকালো, কিন্তু নেহা সেদিকে কোনো রকম খেয়াল নেই। সে তো নিচের দিকে তাকিয়ে খেতে ব্যস্ত। নেহার এই একটাই অভ্যাস, খাবার টেবিলে বসলে ভুলেও অন্যদিকে তাকাবে না। এমনভাবে মাথা নিচু করে খাবে যেন এদিক ওদিক তাকালে ওকে কেউ শাস্তি দিবে। জয় যখন দেখলো নেহার খাওয়া শেষ, এক্ষুনি উঠে যাবে, তখনই জয় খাবার খেতে খেতে বলে উঠল, নেহা, তুমি তো তেমন কিছুই খেলে না, এইটুকু খাবার খেয়ে উঠে যাবে তুমি? অ্যাটলিস্ট আরেকটা রুটি তো নাও। না আর নিব না, আমার খাওয়া শেষ। এইটুকু খাবার খেয়ে খাওয়া শেষ? এই নাও, অ্যাটলিস্ট এইটা খাও। বলেই জয় নেহার প্লেটে আরও একটা রুটি তুলে দিল, সাথে ভাজিও। নেহা সাথে সাথে মুখটা ছোট করে বলে উঠল, প্লিজ আর না, আমি খেয়েছি তো, আর খাবো না প্লিজ। কোনো কথা না, চুপচাপ এটা খেয়ে তারপর উঠবে। নেহা আরও কিছু বলতে যাবে, তার আগে জয়ের চোখ লাল করা দেখে নেহা সাথে সাথে নিচের দিকে তাকিয়ে খেতে লাগলো। এটা দেখে জয় মুচকি হাসলো। তখন ওই রায়হান সাহেব বলে উঠলেন, জয়, তুই কি আজ অফিসে যাবি? না মানে, তুই যদি না যাস তাহলে আমি চলে যেতাম আর কি। আজ একটা মিটিং আছে, তুই না গেলে আমার এক্ষুনি বের হতে হবে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। জয় নেহার দিকে একবার তাকিয়ে বাবার দিকে তাকালো, তারপর ইতস্ত গলায় বলল, ড্যাড, বলছিলাম কি, নিহা তো এখনো পুরোপুরি সুস্থ হয়নি, আর আমি ওকে এভাবে রেখে কিভাবে অফিসে যাব? না মানে, যদি ওর কিছু প্রয়োজন হয় তাই বলছিলাম আর কি। না আমার কিছু লাগবে না, আমি তো এখন সুস্থ। আপনি বরং অফিসে চলে যান, আমি নিজেই করে নিতে পারবো সব কাজ। আমার জন্য আপনারা কেউ এতদিন ঠিকঠাক মতো অফিসে যেতে পারেনি। অফিসে কতগুলো কাজ জমা হয়ে আছে বলুন তো। বাবা কিভাবে একা একা পুরোটা হ্যান্ডেল করবে বলেন? আপনি বরং বাবার সাথে অফিসে চলে যান। না মা, থাক, জয় ঠিকই বলেছে। আমার ওই ভুল হয়েছে ওকে জিজ্ঞাসা করাটা। সত্যিই তো, তুই তো এখন পুরোপুরি সুস্থ হসনি, এখন ওকে তোর পাশে প্রয়োজন। তুই টেনশন করিস না, আমি সবটা হ্যান্ডেল করে নেব। টেক কেয়ার, ওকে? বলে রায়হান সাহেব বেরিয়ে গেলেন। নেহা আর কিছু বলার সুযোগ পেল না। নেহা ফুস করে নিঃশ্বাস ফেলে এবার জয়ের দিকে তাকালো। আপনাকে কে বলেছে আমি অসুস্থ? আমি তো পুরোপুরি সুস্থ। আপনি অফিসে চলে গেলেও তো পারতেন। আমি তো এতটা অসুস্থ নই যে নিজের কাজ নিজে করতে পারবো না। আর তাছাড়া মার্জেসি তো আছেই। আরে ভাবি, বোঝো না কেন? ভাইয়া তোমার অসুস্থতার অজুহাত দেখিয়ে তোমার সাথে সময় কাটাতে চাই। অসুস্থতার একটা বাহানা মাত্র, তাই না রে ভাইয়া? মায়ের সামনে জেসির এমন পিঞ্চ মারা কথা শুনে জয় লজ্জায় পড়ে গেল। মায়ের সামনে কি সব বলছে জেসি? মা কি ভাববে? জেসি, কি সব বলছিস? আশেপাশে দেখছিস না নাকি? শায়লা বেগম হয়তো ছেলের লজ্জা পাওয়াটা বুঝতে পারলেন, তাই তো উনি মুচকি হেসে, জয়, আমি রুমে যাচ্ছি, তোরা কথা বল। বলেই শায়লা বেগম উঠে চলে গেলেন। মা চলে যাওয়াতে জয় এবার লম্বা একটা দম ছাড়লো। তারপর জেসির দিকে তাকিয়ে শাসিয়ে বললেন, ফাজিল মেয়ে, মার সামনে কি সব বলছিলি? মম কি মনে করবে? কি আর মনে করবে? মনে করবে তার ছেলে এমন বউ পাগলা সোনামিয়া হয়ে গেছে। অনেক পাকনা হয়ে গেছিস না? সে তো একটু হয়েছি। মাইর খাবি কিন্তু।
বলেই জয় যেই না জেসিকে মারার অভিনয় করতে চাইল, অমনি নেহা জয়কে টেনে বসিয়ে দিল। আপনি ছোট বাচ্চাদের মতো এসব কি করছেন বলুন তো? আমি কোথায় কি করলাম? ওই তো করেছে সব। হ্যাঁ হয়েছে, আমি আপনাকে ভালো করেই চিনি। যা বাবা, যার জন্য চুরি করলাম সেও বলে চোর। আপনাকে কি আমি বলেছি চুরি করতে? দেখলি ভাবিও আমার পক্ষে কি। আর 1 মিনিট, তোদের মধ্যে সবকিছু তো ঠিকঠাক হয়ে গেছে, তাহলে ভাবি এখন তোকে আপনি করে বলছে কেন? তুই ভাবিকে বলিসনি তুমি করে বলতে, যেভাবে নায়ক নায়িকা বলে। জয় নেহার দিকে তাকিয়েছিল। জেসির কথা শুনে এক পলক জেসির দিকে তাকিয়ে আবারও নেহার দিকে তাকালো, তারপর বলল, না বলিনি, কারণ আমি নিজেই চাই না নেহা আমাকে তুমি করে বলো। এ কি কেন? কারণ নেহার আপনি করে বলাটাই আমার শুনতে ভালো লাগে। আসলে সবসময় তুমি করে বললে যে ভালোবাসা বেশি থাকে তা কিন্তু না। নেহা যখন আমাকে বলে আপনি শুনুন, শুনছেন, শুনুন না, আপনি শুনছেন, তখন আমার কত ভালো লাগে, আমার কত মিষ্টি লাগে, সেটা আমি বোঝাতে পারবো না। তাই আমি ওকে কখনোই বলিনি তুমি করে বলতে। আমি চাই নেহা আমাকে বরাবরের মতো আপনি করেই বলুক। আর আপনি করে বলাটাই আমার কাছে অনেক বেশি আবেদনময়ী লাগে। জয় কথাগুলো এতটাই আবেগ দিয়ে বলেছিল যে নেহা মুগ্ধ হয়ে অপলকভাবে ওর দিকেই তাকিয়ে আছে। জেসি বুঝতে পারলো ভাই তার আবেগপ্রবণ হয়ে গেছে, তাই মুচকি এসে গলা খাকারি দিয়ে বলে উঠল সে, ভাইয়া এটা কিন্তু বেডরুম না, তোদের সাথে থার্ড পার্সন হিসাবে আমিও আছি, কিন্তু আবেগ একটু কমা। জয় এত সময় অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিল, হঠাৎ জেসির কথায় ধ্যান ভাঙলো। একটু আগে বলা কথাগুলো মনে করতেই জয়ের একটু লজ্জা অনুভূত হলো, কিন্তু মুখে প্রকাশ করলো না সেটা, বরং মুখে স্বাভাবিক ভাব বজায় রেখেই বলল, তুই আছিস তো কি হয়েছে, তাই বলে কি আমি আমার ফিলিংসটা প্রকাশ করতে পারবো না? মাঝখানে কেটে গিয়েছে আরও মাঝখানিক সময়। নেহাও এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে। জয় আর নেহার দিনগুলো ভালোই কাটছে, বিশেষ করে নেহার দিনগুলো খুব আনন্দে কাটছে। আর কাটবে নাই বা কেন, এখন যে ওর মতো সুখী আর কেউ নেই। হ্যাঁ, নেহা এখন সুখী, ওর মতো সুখী হয়তো আর কেউ নেই, কারণ এই বাড়িতে সবাই ওকে ভালোবাসে। জয় থেকে শুরু করে শায়লা বেগম, জেসি সবাই ওকে ভালোবাসে। শায়লা বেগম নেহাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে এখন। আর জেসি নিজের বোনের মতো সবসময় নেহার সাথে থাকবে। বাকি রইল জয়ের কথা। জয় যে নেহা ছাড়া এখন কিছুই বোঝে না। যতটুকু সময় অফিসে থাকবে, তারপর বাকিটা সময় সে নেহার সাথেই কাটাবে। নেহাকে যেন এখন সে চোখে হারায়। নেহার একটা কষ্ট যেন জয়ের পুরো পৃথিবীটা থামিয়ে দেয়। নেহার যাতে কোনো কাজ করতে না হয় তার জন্য বাবাকে বলে আরও একজন ফিমেল সার্ভেন্ট রেখেছে সে। বলতে গেলে নেহার কোনো কষ্টই এখন সহ্য করতে পারে না সে। নেহার যেন কোনো কিছুতেই অসুবিধা না হয় সেই দিকে জয় সবসময় তৎপর। নেহাকে যেন এক মুহূর্তের জন্য একা ছাড়তে চায় না। এমনকি অফিসে গেলে সেখান থেকেও কমপক্ষে দিনে 10 থেকে 15 বার কল করে নেহার খোঁজ নেবে। জয়ের পুরো পৃথিবীটাই এখন নেহা, ওকে ছাড়া সে বাঁচতেই পারবে না। নেহার একটা আহ শব্দ যেন জয়ের সমস্ত ইন্দ্রিয়কে থামিয়ে দিতে যথেষ্ট। এক কথায় নেহাকে এখন পাগলের মতো ভালোবাসে জয়। হ্যাঁ, জয় নেহাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। এতটাই ভালোবাসে যে নেহার জন্য সে সবকিছুই করতে পারে। প্রতিদিনের মতো আজও সবাই একসাথে রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে গেছে। নেহা খাওয়া শেষ করে রুমে চলে এসেছে, কিন্তু এত সময় হয়ে যাওয়ার পরও জয় এখনো রুমে আসছে না দেখে নেহা এবার বসা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। তারপর ব্যালকনির গ্রিল ধরে এক দৃষ্টিতে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে রইল। আজ অনেক তারা উঠেছে আকাশে, রোজকার চেয়ে আজ একটু বেশি সুন্দর লাগছে আকাশটা। আগে তেমন ব্যালকনিতে না আসলেও এখন মাঝে মাঝে ব্যালকনিতে আসে সে। অর্থাৎ জয় যেদিন বাবার সাথে বিজনেস রিলেটেড ডিসকাস করে আর রুমে আসতে দেরি করে, সেদিনই নেহা ব্যালকনিতে এসে দাঁড়ায়। তবে রাতে তেমন ব্যালকনিতে আসার সুযোগ পায় না, তাও কিন্তু নয়, কারণ রাতে যতই কাজ থাকুক জয় চাই নেহার সাথে সময় কাটাতে। আর নেহাও সেটা বুঝতে পারে, যার কারণে সেও তেমন ব্যালকনিতে যায় না, জয়ের সাথে বসে বসে গল্প করে। কিছু সময় পর জয় রুমে আসলো। যখন দেখলো রুমে নেহা নেই, জয়ের বুঝতে দেরি হলো না নেহা ব্যালকনিতে আছে, তাই সে ব্যালকনির দিকে এগিয়ে গেল। নেহা তো এখনো ব্যালকনির গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জয় মুচকি হেসে নেহার কাছে গিয়ে নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। তারপর নেহার কাঁধে থুতনি রেখে মোহনীয় গলায় বলল, ম্যাডাম কি তারা গুনছিল? জয়ের জড়িয়ে ধরাতে নেহা কোনো রকম ব্যাঘাত ঘটালো না, কোনো রকম নড়াচড়াও করলো না, বরং জয়ের সাথে লেপটানো অবস্থায় বলল, আপনি তো রুমে আসেননি,
একা একা বোর লাগছিল, তাই বেলকনিতে এসে তাড়া দিচ্ছিলাম। তাই হুম। অ্যাকচুয়ালি ড্যাডের সাথে অফিসের কিছু ডিসকাস করছিলাম, তাই আসতে একটু লেট হয়েছে। জানি আমি। এরপর দুজনের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো কিছু সময়। তবে নীরবতার মাঝেও জয় নেহাকে ছাড়েনি। আগে যেভাবে ছিল ঠিক সেভাবেই জড়িয়ে ধরে আছে। কয়েক সেকেন্ড নীরবতার পর হঠাৎ নেহা বলে উঠল। শুনুন না, আপনাকে একটা কথা বলার ছিল। জয় আরেকটু আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল। বলুন ম্যাডাম, আপনার সব কথা শুনতে সদা প্রস্তুত আমি। জয়ের অনুমতি পেয়েও নেহার কেন যেন মুখ দিয়ে কথা বের হচ্ছে না। গলায় এসে বারবার কথা আটকে যাচ্ছে। তবুও মনে জোর নিয়ে ইতস্ত গলায় বলল। তার মানে আসলে বলছিলাম যে জয় নেহার ইতস্ততা ভাবটা বুঝতে পেরে নেহাকে এবার নিজের দিকে ঘোরালো। নেহা কেন যেন জয়ের চোখে চোখ রাখার সাহস পেল না, তাই মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। জয় এবার কিছু একটা ভেবে নেহার উভয় বাহুতে হাত রেখে নরম গলায় বলল। নেহা, এত আমতা আমতা করছো কেন বলো তো? কি বলবে নির্ভয়ে বলো, তবে তার আগে তুমি আমার চোখের দিকে তাকাও। কি হলো, তাকাও আমার দিকে। নেহা এবার জয়ের কথা মতো জয়ের চোখে চোখ রাখলো। এবার বলো কি বলতে চাও। মানে বলছিলাম যে আবার নেহা কয়েক সেকেন্ডে জয়ের চোখের দিকে তাকিয়ে থেকে হুট করে জয়কে শক্ত করে জড়িয়ে ধরল। নেহার এহেন কাজে জয় তো রীতিমতো অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেছে। নেহা কিনা ওকে নিজ থেকে জড়িয়ে ধরেছে। জয় যেন বিশ্বাস হচ্ছে না এটা, যেন নেহা ওকে জড়িয়ে ধরেছে। জয় তো ইতিমধ্যে খুশিতে সপ্তম আকাশে পাড়ি জমিয়েছে। তবে নেহা কিছু একটা বলতে চেয়েছিল, কথাটা মনে পড়তেই জয় নিজের খুশি ভাবটা দমিয়ে রেখে নেহার পেটে হাত রাখলো। তারপর আদুরে গলায় বলল। নেহা, তুমি ঠিক আছো? নেহা জয়ের বুকে মুখটা লুকিয়ে রেখেই লাজুক কণ্ঠে জবাব দিল। তো কথাটা বলার জন্য কি ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়েছে? নেহা লাজুক হেসে জয়কে আরো একটু শক্ত করে জড়িয়ে ধরল, তবে মুখে কিছু বলল না। তা ম্যাডাম, কথাটা কি এখন বলা যাবে? তাহলে বলুন, শুনি। আজ রাতটা কি ভালোবাসাময় হলে কোনো ক্ষতি হবে? তার মানে আমাকে যদি আপনার অংশ বানিয়ে নেন তাহলে কি খুব বড় অন্যায় হবে? জয়ের বুঝতে দেরি হলো না নেহা কি বলতে চাইছে। জয় হাসলো। তার মানে নেহা আজ ওর ভালোবাসায় নিজেকে রাঙাতে চাইছে। জয় এতদিন যে সময়টার অপেক্ষা করেছিল, তাহলে আজ সেই মুহূর্তটা এসেই গেছে। হ্যাঁ, জয় আশায় ছিল এই সময়টার। চেয়েছিল নেহা নিজ থেকে ওকে কাছে টেনে নিক, আর নিজের মুখেই বলুক যে সে জয়ের কাছে থেকে ভালোবাসা চায়। সেই ভালোবাসা, যেই ভালোবাসা প্রতিটা মেয়েরই চাই। জয় হেসে নেহাকে বুকের সাথে জড়িয়ে নিল। তারপর নেহার মাথায় ভালোবাসার পরশকে দিয়ে আদুরে গলায় বলল। ম্যাডাম কি আমার কাছ থেকে স্পেশাল ভালোবাসা চাচ্ছে? নেহা আবারও লজ্জাবতী লতার মতো জয়ের বুকে নুয়ে গিয়ে জবাব দিল। তো ম্যাডামের এতদিন পর কেন মনে হলো যে আমার ভালোবাসা লাগবে ওনার? আমি তো মনে করেছিলাম এই জন্মে আর আপনার ভালোবাসা পাওয়াই হবে না আমার। তার মানে এতদিন পর আমার কপাল খুলেছে। তবে আমার কি দোষ বলুন? আপনিই তো নিজ থেকে কাছে টেনে নেননি। বাহ, এখন আমার দোষ? সেদিন আমাকে কে বলেছিল যে মন সায় দিচ্ছে না? এখন আমার দোষ হয়ে গেল। সেই দিন না হয় বলেছিলাম, তারপর আপনি কি আর একবারও বলেছিলেন যে আমাকে নিজের করে নিতে চান? আপনি জানেন না মেয়েরা এইসব বিষয়ে একটু বেশি লাজুক হয় বলে কি আমি ফিরিয়ে দিতাম আপনাকে? জানি আমি, কিন্তু আসলে কি বলতো, আমি নিজেই চাইনি তোমার মতের বিরুদ্ধে কিছু হোক। আমি চেয়েছিলাম তুমি নিজ থেকে আমার কাছে টেনে নাও। তাই তো এতদিন তোমাকে সময় দিয়েছিলাম, যাতে তুমি নিজেকে আমার সাথে মানিয়ে নিতে পারো। নেহা এবার জয়ের বুক থেকে সরে জয়ের মুখোমুখি দাঁড়ালো। তারপর জয়ের চোখে চোখ রেখে অভিমানী গলায় বলল। এখন কি কথা বলি পুরোটা রাত পার করে দিবেন? কথা বলে রাত পার করার মতো বোকা তো আমি নই। আজ তো শুধু ভালোবাসা হবে, শুধুই ভালোবাসা। কথাটা বলেই জয় নেহাকে কোলে তুলে নিল। জয়ের আকস্মিক কোলে তুলে নেয়াতে নেহা হকচকিয়ে দ্রুত হাতে জয়ের গলা জড়িয়ে ধরল, যাতে নিচে পড়ে না যায়। জয় বাঁকা হেসে নেহার নাকে নাক ঘষে রুমের দিকে হাঁটা ধরল। কি করছেন? নামান আমায়, পড়ে যাবো তো। নামান না। তুলেছি কি আর নামানোর জন্য? তোমার যা বলার বলে দিয়েছ, এখন আর কোনো কথা নয়। এরপর যা হবে সব আমার ইচ্ছে হবে, বুঝলেন ম্যাডাম? জয়ের কথার ইঙ্গিত বুঝতে পেরে নেহা আর কিছু বলার সাহস পেল না। লজ্জায় আরও জয়ের বুকে মুখ লুকালো। জয় নেহাকে লজ্জায় নুয়ে পড়তে দেখে মুচকি এসে রুমে ঢুকে দরজার পায়ে ঠেলে আটকিয়ে দিল।
কথায় আছে, দুঃখের সাগর পাড়ি দিলেই নাকি সুখের সাগরের দেখা মিলে। নেহার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিয়ের প্রায় 1.5 বছর পর এসে স্বামী নামক মানুষটিকে আজ নিজের করে পেতে যাচ্ছে, যেটা প্রতিটা মেয়েই চায়। দীর্ঘদিন পর আজ দুটো মনের মিলন ঘটবে। কিছু না পাওয়া সুখ আজ দুটো অতৃপ্ত মানুষকে তৃপ্তি দিবে। ভালোবাসাময় হয়ে উঠুক তাদের প্রতিটি রাত, সুখের হয়ে উঠুক তাদের প্রতিটি মুহূর্ত। শুরু হোক ভালোবাসাময় একটা জীবন, যেখানে তাদের প্রতিটা রাত হবে ভালোবাসাময়, আর প্রতিটা দিন হবে আনন্দময়। ভালোবাসা অবিরাম, ভালোবাসুন ভালোবাসার মানুষকে। আল্লাহ হাফেজ।